গুড মর্নিং। এসবি সুইডেন ডায়েরির একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুমন। আজকে আমাদের কাছে একটা বিশেষ ইম্পর্টেন্ট দিন। আপনারা তো দেখেছেন যে দুদিন আগে আমরা নরওয়ে থেকে ঘুরে ফিরলাম, আর আজকে বুজু ফিরে আসছে সেলিং থেকে। সেলিং করে ওরা বিকাল 4টের সময় আমাদের এই স্টকহোমেই বকহোলম্যান বলে একটা পোর্ট আছে, সেই পোর্টে ওদের বোটটা আসবে। তো 13 দিন তো সেলিং করেছে, সব কিছুই মজা করেছে, কিন্তু বাঙালি তো, আর বুঝু বাংলা, আমাদের যে বাঙালি খাবার সেই খাবার খেতে খুব ভালোবাসে, যার জন্য বারবার করে বলছিল যে বাড়ি যখন যাব ভালো করে বাঙালি খাবার খাবো। তো তার জন্য একটা লিস্ট দিয়ে দিয়েছে। আর বাবলি এমনি সময় রান্না করতে খুব একটা ভালোবাসে না, নিশ্চয়ই রান্না করে, কিন্তু আজকে মেয়ে আসবে বলে কিন্তু সকাল সকাল চলে গেছে রান্নাঘরে। চলুন গিয়ে দেখি বাবলি কি রান্না করছে বুঝুর জন্যে। আজকে তো মেয়ে আসবে, আর আমার মেয়ে তো মাছে ভাতে বাঙালি। তো যখনই আমার সাথে কথা হচ্ছে, মা এটা রান্না করবে আমি গেলে পরে, মা ওটা রান্না করবে আমি গেলে পরে, বলেই যাচ্ছে। তো আজকে ওর প্রথম যেটা আমাকে বলেছে রান্না করার জন্য, সেটা হচ্ছে কাঁকড়া। তাই আমি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি, এখন কাঁকড়া রান্না করব। আমাদের এখানে একটা দোকান আছে যেখানে প্রত্যেক বৃহস্পতিবার দিন কাঁকড়া আসে, তো আমি গিয়ে নিয়ে এসেছি। ওর ওখানে এমনি ভালোই আছে, খুব এনজয় করছে, কিন্তু খাওয়াটাই তো খুব কষ্ট পায়। যাই হোক, ম্যানেজ করে থাকে। তো যেদিনকে আসে সেদিনকে একদম নানা রকম বায়না থাকে। আজকে এটা রান্না করবে আমার জন্য, এটা রান্না করবে, বাবাকেও বলেছে অনেক কিছু। তো একদম বাঙালি যে রান্নাগুলো আমার হাতে ভালো খায়, সেগুলোই আজকে রান্না করছি। কাঁকড়া পরিষ্কার হয়ে গেছে, এখন কাঁকড়াগুলোকে একটু ভেজে নিচ্ছি। কাঁকড়া রান্না করতে করতে আপনাদের সাথে একটু শেয়ার করি পুজোর প্রথম ক্যাম্পে যাওয়ার গল্পটা। আজ থেকে প্রায় 4 বছর আগে আমাদের লেটার বক্সে সুমনকে দেখে একটা বই এসছে, তাতে লেখা রয়েছে কোলো। তখন তো এত আমরা সুইডিশ ওয়ার্ড গুলো সম্বন্ধে জানতামও না। তারপরে সুমন বেশ ঘেঁটে পড়াশোনা করে বইটা, তারপরে বুঝতে পারলো যে সামার ক্যাম্পের জন্য একটা বই এসছে। প্রত্যেক বছর মার্চ মাসে স্টকহোম কর্পোরেশন থেকে একটা বই আসে। সেই বইটার মধ্যে ডিটেলসে সবকিছু লেখা থাকে, কোথায় ক্যাম্প হবে, নানা রকমের ক্যাম্প থাকে। 15 দিনের জন্য হয়, 8 দিনের জন্য হয়, নানা রকম সময়ের, নানা রকম এজের উপরে ক্যাম্পগুলো হয়। প্রত্যেক বছর জুনে স্কুল ছুটি পড়লে পরে এই ক্যাম্পগুলো শুরু হয়, আবার আগস্টে স্কুল শুরু হওয়ার আগে এই ক্যাম্পগুলো শেষ হয়। এর মধ্যে নানা রকম ভাগ থাকে, যে বাচ্চা যেই ক্যাম্পটা যেতে পছন্দ করে বা যে সময়টা যেতে পছন্দ করে, সেই সময়টা তারা ক্যাম্পে যেতে পারে। যখন প্রথম বছর বুঝু ক্যাম্পে যাচ্ছে, সেই সময় আমার তো ভয়ও কাজ করছে, তার সাথে একটা জানি মেয়ে চলে যাচ্ছে এতদিনের জন্য, একটা মন খারাপও কাজ করছে। কিন্তু যখন ওখানে গিয়ে পৌঁছলাম, ওদের পুরো সিস্টেমটা দেখলাম, বুঝতে পারলাম, তখন সত্যি অনেকটা নিশ্চিন্ত হয়ে গেছিলাম। এই বছর বুজুরা 2 দিন বাদে বাদে আমাদেরকে ফোন করে কথা বলতো। ওই দুটো দিন আমার কাছে মনে হতো 2 বছরের সমান। তবে এখন আস্তে আস্তে আমি অভ্যস্ত হয়ে গেছি। বেশ মজাই লাগে যে ও প্রত্যেক বছর ক্যাম্পে যাবে, কিছু শিখে আসবে, নতুন নতুন গল্প বলবে আমাকে। এইগুলো এখন কিন্তু আমার বেশ ভালো লাগে। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এই দেখুন, ঝোলও কিন্তু ফুটে গেছে। এবার শুধু কাঁকড়াগুলো দেবো, তাহলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আসলে শোভন আপনাদের বলছিল না, আমি রান্না করতে খুব একটা ভালোবাসি না, সেটা কিন্তু একদম সত্যি কথা। কিন্তু যেটুকু দরকার পড়ে সেটুকু রান্না করি। মোটামুটি আমার রান্না কমপ্লিট। এবার একটু গরম মশলা দেবো, আর একটু ঘি দিয়ে দেবো, তাহলেই এটা আমার রান্না হয়ে যাবে। আরও অনেক কিছু এখনো রান্না বাকি আছে, সেগুলো এটা করার পরে আস্তে আস্তে করবো। এটা মেন তরকারি, এটাকে আগে ভালো করে করতে হবে, সেই জন্য সকালবেলা উঠে আগেই আমি এটা রান্না করতে লেগে গেছি। এটা ভালো না হলে তার আবার খুব রাগ হবে। হ্যাঁ, বাবা একটু আগে চেক করলো, দেখতে পেলাম যে তোমাদেরটা ঢুকছে। এই তো সিঁড়ির মধ্যে যে ঢুকে গেছে বুঝতে পারছি। আমি বেরোচ্ছি, আমি আর বাবা বেরোচ্ছি। যেখানেতে ফার্স্ট দিনকে আমাদেরকে দেখিয়েছিল সেইখানটা তো তাহলে হ্যাঁ দেখেছি, বকহোলম্যান, যেখানেতে ফার্স্ট দিনকে আমাদেরকে, যেদিনকে ও
ওরিয়েন্টেশন হলো, বোর্ডটা দেখালো, সেখানে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ, সলিউশনের কাছেই ওটা। হ্যাঁ, ব্রেকহোলম্যান, জানি তো, ওইখানেই তো দেখিয়েছিল বোর্ডটা। হ্যাঁ, বাট আমাদের তো 4টের সময় যেতে বলেছে, 4 o'clock-এ। হ্যাঁ, আমরা চলে যাবো 4টের সময়। আর আমরা যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি, আমরা রেডি। হ্যাঁ, এখান থেকে যেতে তো মোটামুটি আমাদের প্রায় 8 ঘন্টা টাইম লাগবে। তারপরে কি আর দিদা যাবে, কি আর মা যাবে, বাবা যাবে, ওদেরকে তুলতে হবে গাড়িতে, তুলে তারপরে আমরা যাব। তো আমরা পৌঁছে যাব। ওকে, বাই বাই। বাড়িতে আসার আগে ভুজু হঠাৎ করে ফোন করেছে। জেনারেলি এই টাইমে ফোন করে না, ওদেরকে ফোন দিয়েছিল। তো ওর মা তোর সঙ্গে কথা বলছিল, আপনারা দেখলেনি। আর তার মধ্যে আমি একটুখানি চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস রান্না করে দিয়েছি ভুজুর জন্যে। ঝট করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস। এটা নিয়ে যাব, ও যখন বোট থেকে নামবে ফার্স্টে এইটাই ওকে দেবো, ওর সেটাই ডিমান্ড আর কি। এইটা আমাকে দেবে, এনে আমি খাবো। আর তারপর তো রাত্রেবেলা বাড়িতে এসে বাকি যে সমস্ত রান্না ওর মা করেছে সেগুলোকেও খাবে। ওদের বোটটা যে জায়গায় আসবে সেটা কিন্তু শহরের একদম প্রাণ কেন্দ্রে। এখানে নানান রকম আকর্ষণ আছে, যেখানে প্রচুর টুরিস্ট জমা হয়। কিন্তু আজকে দেখছি রাস্তাঘাট অনেকটা ফাঁকা, ভেবেছিলাম ট্রাফিক হবে, তাই আমরা হয়তো একটু আগেই পৌঁছে যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি বুজু যে জায়গাটায় আসবে, ব্রেকহোলম্যান পোর্টে। এখানেতে দেখুন অনেকগুলো বোট আছে, অনেকগুলো সেলিং বোট আছে, বোট যেরকম হয় আর কি। তা আমাদের এখানেতে প্রায় 15 মিনিট আগে আমরা পৌঁছে গেছি। একটু ওয়েট করছি, মানে কখন আসবে এরকম ব্যাপার আর কি। এরা গেট দিয়ে রেখেছে, একটা গেটটা বন্ধ আছে, গেটটা খুললে আমরা ভেতরেতে যাব। দেখা যাক কখন আসে। বলেছে 4টে, কিন্তু যেহেতু পালতোলা নৌকা সেহেতু কি হয় যে হাওয়ার গতির ওপরেতেও অনেকটা ওদের স্পিড নির্ভর করে। তো এক্স্যাক্টলি 4টে বললেই যে 4টের সময় চলে আসবে, খানিকটা আগে পরেও হতে পারে আর কি। যদিও ট্র্যাকিং সিস্টেমটা খুব ভালো, আমি আমার বন্ধুর সঙ্গে এইমাত্র এটাই কথা বলছিলাম যে ট্র্যাকিংটা খুব ভালো, খুব ভালোভাবে ট্র্যাক করা যাচ্ছে বোটটাকে, কোথায় আছে, কীভাবে আসছে ইত্যাদি। এসে গেছে। হ্যাঁ, দেখতে পেয়েছি, কি আর বুঝু দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা একটুখানি আস্তে আস্তে হেঁটে হেঁটে এলাম। বাবা, এই ওটা তো বিশাল বড় গো। হ্যাঁ, ওই যে দাঁড়িয়ে আছে সামনে, দেখতে পেয়েছি, কিন্তু ওরা এর মধ্যে কোথায় খাওয়া দাওয়া? সব নিচে। নিচে এই যে উপরে বসে আছে, নিচে পুরো শোয়ার জায়গা আছে, বাথরুম আছে, কিচেন আছে, সবকিছু আছে। এই যে ড্রামগুলো দেখছো সাদা সাদা, তার নিচে সবকিছু আছে। এই যে বোটটা আছে, এই বোটটা কিন্তু 1892 সালে তৈরি, মানে প্রায় 130 বছরের পুরনো। অবশ্যই এর মধ্যে অনেকবার রিনোভেশন হয়েছে, কিন্তু এই বোটটার ভিতরে 34 জনের শোয়ার জায়গা, রান্নাঘর, বাথরুম আর প্রচুর জিনিসপত্র রাখার জায়গা আছে। মে মাসের গোড়ার দিকে ওরা একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম করেছিল, তখন বুজুকে নিয়ে আমরা এসেছিলাম এই বোটটাকে দেখতে। ওরা কিভাবে নিয়ে যাবে, কি কি ফেসিলিটিস দেবে, বোটটা কিরকম, সমস্ত কিছু তখন কিন্তু আমাদের ঘুরিয়ে দেখিয়েছে। কিন্তু সিকিউরিটি সংক্রান্ত কারণে ওরা বোটের ভিতরে ছবি তোলা বা ভিডিও করতে দেয় না, তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। সামার ক্যাম্প শুরু হওয়ার আগে এই ছোট ছোট বাচ্চারা, ট্রেনাররা হয়তো কেউ কাউকে চিনত না, একজন দুজন হয়তো বন্ধু ছিল যারা একসঙ্গে এসছে। কিন্তু দেখুন এই 13টা দিন একসঙ্গে থাকার পরেতে এরা কিরকম ভাবে নিবিড় ভাবে বন্ধু হয়ে গেছে। সবাই সবাইকে ছেড়ে যেতে কত কষ্ট পাচ্ছে, যেন কত দীর্ঘদিনের বন্ধুত্ব। হয়তো এর পরেতে আর কোনোদিনই কারোর সঙ্গে কারোর দেখা হবে না, কিন্তু এই 13টা দিন সমস্ত কাজ সবাই মিলে ভাগ করে করা, একসঙ্গে সুখ দুঃখের গল্প বলা, এই যে সময়টা, এটা কিন্তু সারাটা জীবন ওদের মনে থেকে যাবে।
বোটের মধ্যে সমস্ত কাজ কিন্তু ওরা নিজেরা করে, যেমন ধরুন রান্না করা, বোটটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বোটটাকে চালানো, বোটটাকে সেলিং এর জন্য প্রিপেয়ার করা, তার জন্য যা যা নিয়ম কানুন আছে সেগুলো সবই কিন্তু ওরা এখানে করে বা শেখে। আর আজ থেকে প্রায় 2 মাস পরে ওদের একটা রিইউনিয়ন হবে, সেখানে এই বোটে যে সমস্ত বাচ্চারা গিয়েছিল তারা সবাই আবার একসঙ্গে হবে, কিছুটা স্মৃতিচারণ করবে। আর কেউ যদি কোনো জিনিসপত্র ফেলে দিয়ে যায় তাহলে সেগুলো সে তখন কালেক্ট করে নিতে পারবে। ভাই সে সত্যি সত্যি বল কেমন হয়েছে, ভালো তো? তুমি কি বেরিয়ে যাবে? আচ্ছা সুমন, তোমার গাড়িটা তো ওখানে অত দূর আনতে যেতে হবে। গাড়ি নিয়ে আসবো, আগে খাক। হ্যাঁ, কাকিমা তো বসে আছে, অসুবিধা কি আছে? সবকিছু কমপ্লিট, এবারে ঘরে ফিরতে হবে। আমাদের বাড়িতে যে জিনিসটা সচরাচর ঘটে না সেই জিনিসটাই আজকে ঘটছে। আজকে বাবলি রান্নাঘর ছাড়ছে না। একটু আগে মেয়েকে নিয়ে এলো, তারপর আমি একটু দোকানে গিয়েছিলাম, এসে দেখছি আবার বাবলিকে রান্নাঘরে। এখন আবার কি রান্না করছো? ইলিশ মাছ ভাজবো। আসলে ও মানে ইলিশ মাছ ভাজা আর তার যে তেলটা সেটা খুব ভালো খায়, তাই একটুখানি এখন ইলিশ মাছ ভাজছি। আসলে আসার পরে নেমে যা যা খাবার ওদের ওখানে দিয়েছে সেগুলোর গল্প বলছিল, মানে 2-3 দিন হয়তো একটু ভালো করে খেতে পেরেছে, বাকি রোজই আর অত ভালো করে খেতে পারেনি। তো সেই জন্য বলছিল মা এই খেয়েছি ওই খেয়েছি, তখন শুনে মনে হচ্ছিল ইস, ও যেরকমভাবে খেতে ভালোবাসে ওর তো কতটা কষ্ট হয়েছে। ও মাছে ভাতে বাঙালি, পরিষ্কার ব্যাপার হচ্ছে সেটা। না সেটা তো ঠিক কথাই, শিখতে হবে, যাবে সব জায়গায় ঠিক আছে, কিন্তু বাড়িতে আসলে আমি চেষ্টা করি আমার মতো করে একদম সব কিছু যাতে করে দেওয়া যায়। সেটা তো যেতেই হবে, যখন আমরা বাইরে আছি অন্য জায়গায় ওকে যেতেই হবে, করতেই হবে। অনেকে কলকাতায় পুরো বড় হয়ে তারপরে যখন বাইরে আসছে তাদের কত কষ্ট হয়, ও তো একদম ছোটোবেলা থেকে এখানে বড় হচ্ছে, সুতরাং ওটা তোকে অ্যাডজাস্ট করতেই হবে। ভুজু যেদিনকে গিয়েছিল সেই ভিডিওটায় আপনারা দেখেছেন, আমি কথা দিয়েছিলাম যে আমরা 3 জনে মিলে একসঙ্গে বসে খাচ্ছি, আর ঠিক 13 দিন পরে ভুজু যখন ফিরে আসবে তখন আমরা 3 জনে মিলে আবার এক টেবিলে বসে খাবো, তাই তো বলেছিলাম? তো মনে আছে তো? আজকে ডিনারে আমরা 3 জনে মিলে আবার এক টেবিলে বসে গেছি, খাওয়া দাওয়া করছি। প্রায় কেন এক্স্যাক্টলি 13 দিন পরে। তো ভালো করে খাওয়া দাওয়া করো। অনেক মাছ, কাঁকড়া, কি কি আছে মেনুতে আজকে? আজকে আছে ওর পছন্দের, প্রথমেই একদম শাক, তারপরে মাছ ভাজা, ইলিশ মাছ ভাজা, যেটা ও এই তেল দিয়ে ইলিশ মাছ ভাজাটা খেতে ভালোবাসে, কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, যেটা ওর খুব পছন্দের খাবার, আর তার সাথে কাঁকড়া। কাঁকড়া ওর জন্য রান্না করেছি। এই হচ্ছে আজকে মেনু, বেশি কিছু রান্না করিনি। বাবা একটা কথা বল, ওই যে তোরা যখন এলি লাস্ট ফিনিশিং, তখন সবাই মিলে একবার বসে পড়লি বোটের ভিতর লাইন করে, তারপর উঠে দাঁড়িয়ে বোটটার উপরে এর উপরে চাপড়াচ্ছিলি, ওটা কেন করছিলি? ওটা হচ্ছে একটা হেলসা, ওটা মানে আমরা ভাই বলি আর বাই বলি। কাদের দিয়ে যারা পাশ দিয়ে বোট নিয়ে যাচ্ছে পারে ও সবসময় করি না, ওটা হচ্ছে কিছু স্পেশাল হলে আমরা একদিন একটা লোক আর ওর ডগটা আমার কাছে এসেছে, আমরা ভাই বলেছি, আর আমার একটা কলো লিডার ওর সাথে বন্ধু হয়েছে, আমরা ওকে এরকম ওই হেলসাটা করেছি। তারপর আমরা কনস্টান্সিয়াকে করেছি, ওটা হচ্ছে এলেনের সিস্টার, একটা অন্য ওকে বাবা সিস্টার। হ্যাঁ, লিনা লোকেরও ছিল লাস্ট ইয়ার। আচ্ছা, আর একটা কথা বল, মাঝ রাত্রে যখন সেলিং করে সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছিলি কেমন লাগছিল? 3টে পাস আছে, অক্সাল পাস, ইভিনিং পাস, হুলস পাস, ডগ পাস অ্যান্ড মর্নিং পাস। আমরা ফেল পাসটা করেছি অ্যান্ড হুলস পাসটা করেছি। মানে ইভিনিং পাস আর ডগ পাস। হ্যাঁ, ডগ পাস হচ্ছে 12 to 4। 12 to 4 মানে টাইম অনুযায়ী পাসগুলো
এবার 3টে গ্রুপ। কোনটা ভালো লেগেছে বেশি, মানে রাত্রে করেছিস যেটা যখন যাচ্ছি সেটা ভালো লাগছিল না? ওটা অনেক টায়ারিং ছিল, কিছু তুমি দেখতে পাচ্ছিলে না, দেখা যাচ্ছিল না, কিছুই দেখা যাচ্ছিল না, তখন তো রাত্রেবেলা সমুদ্রের ভিতরে তো কোনো লাইট নেই। পুরো কালো। হ্যাঁ, পুরো 12 তুমি সানসেট দেখতে পেয়েছো। আমরা কখনো সকালবেলা 5টা করিনি, ওটা বেশি হেক্টিক সব অন্য বাসগুলো থেকে। আমার 5টা ভালো ছিল, তখন আমি স্টিয়ারিং করতে পেরেছি। এবারে আমি 12 পাসও করেছি। মানে একটা টেনশন হবে, তুমি মিডল অফ দ্য নাইটে করো স্টিয়ারিংটা। আমার হাতে সবার লাইফটা লাইক আছে। তোমার হাতে সবার লাইফ করবে। Exactly. হ্যাঁ, লাইক যদি কিছু ক্র্যাশ করি, লাইক হ্যাঁ, আই ডোন্ট নো হোয়াট বাই। accident, হ্যাঁ। অনেক গল্প, আরো গল্প এখন চলবে 2-3 দিন ধরে, নানান রকম। ওর এক্সাইটমেন্টের কথাগুলো বলবে, আমরাও খুব আগ্রহে আছি শোনার জন্য। কত রকম অভিজ্ঞতা সঞ্চয় করে এসছে, লাইফ স্কিল যেটা আগে বলছিলাম সেগুলো অর্জন করে এসছে। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করতে হবে, কারণ এখন আমাদের খাওয়া দাওয়াটা শেষ করতে হবে। আজকের মতো রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ভালো লাগবে। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। গুড নাইট। গুড নাইট। গুড নাইট।